খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসির অপসারণের দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন দ্বিতীয় দিনের মতো অব্যাহত রয়েছে। অনশনরত শিক্ষার্থীদের মধ্যে ইতোমধ্যে 4 জন অসুস্থ হয়ে পড়া তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী আন্দোলনরত শিক্ষার্থীরা সোমবার বিকেল 3টা থেকে কুয়েট স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের গ্রাউন্ড ফ্লোরে আমরণ অনশনে বসেন। টানা একদিন এক রাত শিক্ষার্থীদের অনশন চলাকালে দফায় দফায় তাদের সাথে আলোচনা করতে আসেন। বেলা 11:30 থেকে দুপুর 1:45 পর্যন্ত ছাত্র বিষয়ক পরিচালক সহ শিক্ষকদের একটি প্রতিনিধি শিক্ষার্থীদের সাথে কথা বলেন। এ সময় তারা অনশন না করে আলোচনায় বসার অনুরোধ জানান। শিক্ষার্থীদের পক্ষ থেকে এ প্রস্তাব প্রত্যাখ্যান করে এক দফা দাবিতে অনড় থাকেন। দৃশ্যমান পদক্ষেপ দেখি না, আমরা দেখেছি যে আমাদের সাথে এখনো নেগোসিয়েশন করা হচ্ছে, যেন আমরা লিখে রাখছি নো নেগোসিয়েশন। কি নেগোসিয়েশন? যে আমরা গিয়ে যেন ওনার হাতে পায়ে ধরে মাপ চাই, এরপর আমরা যেন এক দফা দাবি থেকে চলে আসি, আমরা যেন ওনাদের সবকিছু ওনারা কোনো দাবি মানবেন না। ওনার কথা হইলে কেন আমরা আমাদের দাবি থেকে ফিরে আসি, আর এইসব করে নাকি আসলে কুয়েটের রেপুটেশন খারাপ হচ্ছে, এই টাইপের কথাবার্তা। আমরা কোনো ধরনের তারপর আমাদের শিক্ষক তারা আসছেন যে আমাদের জন্য, এটাই আমাদের জন্য অনেক কিছু। এতদিন তো আসেনও না, আজকে তো আসছে, এটা একটা পজিটিভ দিক। কুড়িগ্রামে রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন হয়েছে। কুড়িগ্রাম জেলা বিএনপি আয়োজনে সকালে আয়োজিত কর্মশালা উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, কাউন্সিলরের সদস্য তাজভিরুল ইসলাম, উপদেষ্টা মাহাদি আমিন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন, রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, জেলা বিএনপি আহ্বায়ক মুস্তাফিজার রহমানের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের 6 শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা ও জনসম্পৃক্ত প্রশিক্ষণ কর্মশালা গাইবান্ধা জেলা স্টেডিয়ামের ইনডোরে অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আয়োজনে কর্মশালা উদ্বোধন করে বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এবং প্রধান আলোচনা বিষয়ক মিডিয়া বিষয়ক সেলের আহ্বায়ক অধ্যাপক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক কেন্দ্রীয় এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা, প্রফেসর মোর্শেদ হাসান খান, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ফিরজানা শারমিন পুতুল ও মোহাম্মদ আব্দুল সাত্তার পাটোয়ারি, ফজলুর রহমান খোকন, জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডক্টর মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহবুবুন নবী টিটুল। বিএনপি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এয়ানি বলেছেন, রাষ্ট্র থেকে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলুপ্ত করা এবং স্বনির্ভর দেশ গঠনের লক্ষ্যে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা। সকালে লালমনিরহাটে জেলা পরিষদের চেয়ারম্যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উত্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা উপলক্ষে প্রশিক্ষণ বিষয়ক জনসম্পৃক্তমূলক কর্মশালা উদ্বোধনী বক্তৃতায় এসব কথা বলেন। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মতো তারেক রহমান দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে খুব শীঘ্রই দেশে এসে সবাইকে নেতৃত্ব দেবেন বলে আশা প্রকাশ করেন এয়ানি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। গাজীপুরের শ্রীপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাগ্নে আলী হায়দার রতনকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ। রতন 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের করা 2টি হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি। সকালে এই মামলায় 2টি গ্রেফতার দেখিয়ে থানা থেকে তাকে আদালতে প্রেরণ করা হয়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন মণ্ডল জানান, রাজধানীর রমনা থানা পুলিশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাগিনা আলী হায়দার রতনকে গ্রেফতার করে। যশোর, মনিরামপুর, কেশবপুর, অভয়নগর এই 3 উপজেলার ভবদহের জলাবদ্ধতা স্থায়ী সমস্যা সমাধানে সরকার কাজ করেছে বলে জানিয়েছে পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা জোনা হাসান। তিনি জানান, সরকার এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য কাজ করছে। তবে সকলের প্রচেষ্টায় বছরে 17,000 হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। ভবদহ সুইস গেট পরিদর্শন শেষে ভবদহ মহাবিদ্যালয় কলেজ প্রাঙ্গণে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সহ অন্যান্য কর্মকর্তারা এসব উপস্থিত ছিলেন। আসলে আমরা এই 17,000 হেক্টর এলাকাকে আপাততের জন্য পানি মুক্ত করতে পেরেছি। আগামীতে আমাদের 2টা কথা ভাবতে হবে। এটা অনেক দিনের লম্বা সমস্যা,
এবং সমস্যাটা দিন দিন আরও জটিল হয়ে গেছে। আমরা যখন 2005-এ কাজ শুরু করেছিলাম তখন যদি আমরা এটার সমাধান করতে পারতাম, সমস্যাটার সমাধান সকলের জন্যই সঠিক হতো, সহজ হতো। সেটা আমরা করিনি, করতে পারিনি, করার সদিচ্ছা দেখাইনি। এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ভবদহ সমস্যার চিরস্থায়ী সমাধান কিভাবে করা যায় সেটা নিয়ে সকলের সাথে কথা বলবে, সকলে। ফরিদপুরের 8 বছর বয়সী এক শিশুকে ধর্ষণ অভিযোগে এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং 50,000 টাকা অর্থদণ্ডের রায় দিয়েছে আদালত। দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক শামিমা পারভীন আদেশ দেন। আদেশ অনুযায়ী ওই টাকা না দিতে পারলে তাকে আরও 3 মাস জেলে রাখার নির্দেশ দেওয়া হয়। সাজাপ্রাপ্ত ওই ব্যক্তির নাম আমিনুল মৃধা। তিনি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার খসরুতি গ্রামের মৃত আনোয়ার মৃধার পুত্র। রায় ঘোষণার সময় আমিনুল মৃধা আদালত উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাকে পুলিশ প্রহারা কারাগারে নিয়ে যাওয়া হয়। জামালপুরে এক বন্ধুকে হত্যার অপরাধে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান ও 4 জনকে খালাস দিয়েছে আদালত। দুপুরে অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতে বিচারক মোহাম্মদ আবু বকর সিদ্দিক এই রায় ঘোষণা করেন। 1993 সালে 23 মে বিকেলে সরিষাবাড়ি উপজেলার ঢুরিয়া ভিটা গ্রামে হাফিজুর রহমান তার বাল্যবন্ধু মোজাম্মেল হক মুজাফফরকে তার বাড়ি থেকে দাওয়াত খাওয়ার কথা বলে ডেকে নিয়ে যায়। এরপর মোজাম্মেল হক মুজাফফর নিখোঁজ ছিল। পরের দিন জামালপুর সদর উপজেলার মেস্টে ইউনিয়নে হাসিল পারিল গৌরপুর গ্রামে কাঁচা রাস্তার উপর একটি মরদেহ পাওয়া যায়। পরে তদন্তে প্রাথমিক হাফিজুর রহমান কর্তৃক মোজাম্মেল হক মুজাফফরকে হত্যা করা হয়েছে বলে প্রমাণিত হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে র্যাবের বিশেষ অভিযান নারীসহ 14 দালালকে আটক করা হয়েছে। সকাল 10টা থেকে র্যাব 14 এর সাদা পোশাকে একটি দল হাসপাতাল ইমার্জেন্সি, মহিলা ওয়ার্ড, পরীক্ষাগার, আউটডোর সহ বিভিন্ন ওয়ার্ড 2 ঘন্টা অভিযান চালিয়ে প্রথমে 16 জন দালালকে আটক করে পরে প্রমাণ না পাওয়ায় 2 জনকে ছেড়ে দেওয়া হয়। পরে বিধি অনুযায়ী আটককৃত দালালদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম। এর আগে হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালে দালাল প্রতারক চক্রকে ধরতে জেলা প্রশাসকের কার্যালয়ে লিখিত আবেদন জানানোর পর র্যাব হাসপাতালে অভিযান পরিচালনা করে। আমরা আজকে অভিযান করছি। এখানে আমাদের ম্যাজিস্ট্রেট আছে, মোবাইল কোর্টের মাধ্যমে আমরা এই অভিযানটি পরিচালনা করছি এবং আমরা ইতিমধ্যে 16 জনকে আটক করতে সমর্থ হয়েছি এবং আমরা মোবাইল কোর্টের মাধ্যমে সাজা নিশ্চিত করা হচ্ছে তাদের। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, জুলাই আগস্ট হত্যাকাণ্ডে যারাই জড়িত বিচার যেন নিশ্চিত করা হয়। জেনারেশনের মনস্তাত্ত্বিকতা বুঝে যারা রাজনৈতিক এজেন্ডা ঠিক করতে পারবেন তারাই আগামী দিনে ভালো করবে। দুপুরে রংপুর পীরগঞ্জের বাবনপুরের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন জামায়াত নেতা অধ্যাপক নুরুল আমিন, দাওয়া সম্পাদক, উত্তরাঞ্চল পরিচালক হাফেজ মিসবাহুল করিম, রংপুর মহানগর ছাত্র শিবির সভাপতি নুরুল হুদা, রংপুর জেলা সভাপতি ফিরোজ মাহমুদ, বেরোবি সভাপতি সোহেল রানা সহ আর অনেকে। বিশেষ করে যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে যেন দ্রুত বিচারগুলো নিশ্চিত করা হয় এবং বেশ কিছু কর্মসূচি আমরা করেছি। গণহত্যা সারা দেশে কর্মসূচি করেছি, ঢাকায় বেশ কিছু কর্মসূচি করেছি। তো এখানে দুর্ভাগ্য বলবো আমাদের, যেহেতু প্রশাসনে দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদের যারা সহায়ক শক্তি হিসেবে কাজ করেছে তাদেরকে ওইভাবে রিফরমেশনটা আসলে সরকার করতে পারেনি। এই জায়গায় সরকারের এটা ব্যর্থতা আমি বলবো। চট্টগ্রামে ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলি খেলার 116তম আসর নগরীর লাল দিঘি মাঠে আগামী 25 এপ্রিল অনুষ্ঠিত হবে। উপলক্ষে 3 দিনে মেলা শুরু হবে আগামী 24 এপ্রিল। এবার অন্দর কিল্লা থেকে কোর্ট বিল্ডিং পর্যন্ত প্রধান সড়কে বৈশাখে মেলার স্টল না বসানোর পরামর্শ দিয়েছে পুলিশ। বলি খেলার মূল পর্বের উদ্বোধন করবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ। বিজয়ী বলিদের হাতে পুরস্কার তুলে দেবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। দুপুরে চশিক পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সব তথ্য জানান বলি খেলা আয়োজক কমিটির সদস্য সচিব শওকত আনোয়ার বাদল। চট্টগ্রামে হাজার বছর ঐতিহ্যকে ধরে রাখতে এখানকার আঞ্চলিক গান, কৃষ্টি, কালচারের চর্চার বিকল্প কিছুই নেই বলে মন্তব্য করেছেন সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। গত রাতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন এ কথা বলেন তিনি। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জামাল আহমেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রকিবুল হাসান সোহেলের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী রিয়াজ ওয়ায়েজ, লেখক ও সাংবাদিক কামাল উদ্দিন এবং সদস্য সচিব মোহাম্মদ শহীদুল হক।
চট্টগ্রাম নগরে খুলশিয়া 13 নং ওয়ার্ডের ঝিলের প্রায় দীর্ঘদিনের মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দুপুরে মানববন্ধন করেছে এলাকাবাসী। এ সময় এলাকাবাসীরা বলেন, মাদক ব্যবসায়ীদের কারণে তাদের সন্তান ও পরিবারের সদস্যরা মাদকে আসক্ত হয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে। এই নিয়ে কথা বলে বিভিন্নভাবে মারধর, হয়রানির শিকার হন তারা। প্রশাসন বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করলে পরবর্তীতে মাদক কারবারিরা আবারও বেপরোয়া হয়ে ওঠে। মানববন্ধন থেকে মাদক ও চাঁদাবাজি বন্ধে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন উপস্থিত এলাকাবাসী। বর্ডার গার্ড বিজিবি বাংলাদেশ বিজিবি রাঙামাটি কাপ্তে 41তম বিজিবি ব্যাটালিয়ন 29তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বিজিবি রাঙামাটি সদর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী শুভ সূচনা করেন। এছাড়া অনুষ্ঠানে কমান্ডার ফিল্ড ইন্টেলিজেন্স গ্রুপ চট্টগ্রাম, সিও 56 বেঙ্গল, সিও 10 RE ব্যাটালিয়ন, পরিচালক 35 আনসার ব্যাটালিয়ন, পরিচালক 2 আনসার ব্যাটালিয়ন, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার, কাপ্তাই সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার, চন্দ্রকোনা থানা অফিসার ইনচার্জ সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলা নারায়ণপুর ইউনিয়নের অতি দরিদ্রদের জন্য খাদ্য বান্ধব কর্মসূচি চাল বিতরণের মাপে কম দেওয়ার অভিযোগ উঠেছে ডিলারের বিরুদ্ধে। 285 জন কার্ডধারী দরিদ্র পরিবার মাঝে চাল বিতরণের সময় জনপ্রতি 30 কেজি চাল দেওয়ার কথা থাকলেও সেখানে 2 থেকে 3 কেজি চাল মাপে কম দিচ্ছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ মণ্ডলকে অবহিত করলে তিনি আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণে আশ্বাস দেন। আমাদের কৃষি দিনাজপুরে বিরামপুরে রপ্তানিযোগ্য লতিরাজ কচু চাষ করে অল্প সময় লাখপতি কৃষক। উপজেলা পল্লী প্রয়োগপুর ইউনিয়নের হতদরিদ্র কৃষক আব্দুল মজিদ জানে স্থানীয় উপজেলা কৃষি দপ্তর পরামর্শে 1 একর জমিতে কচু চাষ করেন। 2 মাসের ব্যবধানে কচু চাষে 1 থেকে 1.5 লক্ষ টাকা আয় হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে আরও 4 থেকে 5 লক্ষ টাকার লতি বিক্রি করবে বলে তিনি আশা প্রকাশ করেন। কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায় জানায়, এই কচুর লতি বিষমুক্ত এবং নিরাপদ, যা অন্য দেশে রপ্তানির যোগ্য। এই পর্যন্ত আমার সব বাচ্চাতে 1.5 লক্ষ টাকা আয় হয়েছে। উপজেলা কৃষি অফিসারের কার্যালয় থেকে আমরা ইতিমধ্যে গ্যাপ নীতিমালা অনুসরণ করে রপ্তানিযোগ্য লতিরাজ কচু উৎপাদন প্রক্রিয়া আমরা শুরু করেছি। পুরোপুরি বন্ধের পথে নানা সমস্যা জর্জরিত পাবনা ঈশ্বরদী রেশম বিজাগার 17টি পদের বিপরীতে আছেন কেবলমাত্র একজন কর্মকর্তা। সীমিত আকারে তুচ্ছার উৎপাদন করা হলো। দীর্ঘদিন ধরে বন্ধ পলু পালন সহ অন্যান্য কার্যক্রম, এতে কর্মহীন হয়ে পড়েছেন এখানকার দিনমজুর শ্রমিকরা। অনেকে বাধ্য হয়েছেন পেশা বদল করতে। প্রতিনিধি আলিফ হাসানের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। এক সময়ের প্রাণচাঞ্চল্য ঘেরা রেশম বিজাগার এখন কেবলই শুনশান নীরবতা। 2019 সাল থেকে পুরোপুরি বন্ধ রয়েছে পুল বা রেশম পোকা পালন। তবে সীমিত পরিসরে 29 বিঘা জমিতে করা হচ্ছে শুধুমাত্র তুচ্চারা উৎপাদন। এ কারণে বেকার হয়ে পড়েছে শতাধিক শ্রমিক। এখন কাজ করছে মাত্র 20 থেকে 22 জন। এর মধ্যে অনেকেই চলে গেছেন অন্য পেশায়, কেউ কেউ শেষ বয়সে রয়েছেন কষ্টে। এখানে ডিম পাড়াইতো পোকা দিয়ে, ডিম পাড়ানোর পরে এটা চুরি দিয়ে ডিম পাড়ায় পরে এখান থেকে আবার বাচ্চা ফোটাইতো। আস্তে আস্তে বাচ্চা থেকে গুটি তৈরি হইতো, রেশম গুটি। পুল পালন বন্ধ থাকায় 7টি পুল ঘর এবং রেয়ারিং হাউস বন্ধ থাকায় নষ্ট হচ্ছে সরঞ্জামাদি। 8টি স্টাফ কোয়ার্টার সহ সব ভবনগুলো এখন বেহাল দশা। চুরি হয়ে যাচ্ছে দরজা জানালা সহ অন্যান্য জিনিসপত্র। কার্যক্রম বন্ধ থাকায় পরিষ্কারের অভাবে রেশম বিজাগারের অভ্যন্তরে ভুতুরে পরিবেশ সৃষ্টি হয়েছে। পুনরায় এটি চালু করার দাবি জানিয়েছেন শ্রমিক ও স্থানীয়রা। এখানে অনেক শ্রমিক কাজ করত, অনেক বেকার সমস্যা সমাধান হতো। এখন আর সেই পাঞ্চঞ্চল নাই, কোনো স্টাফ নাই। বছর 5 কাছে কাজ বন্ধ হয়ে গেছে, সারার পরে রপ্তানি হয়, যেটুকু ওইটুকু কাজ করে আমারে। সারা বাংলাদেশে 11টি বিজাগার আছে, 11টি বিজাগার চলমান আছে, শুধুমাত্র ঈশ্বরদী বিজাগারটি বন্ধ করে রেখেছে। রেশম বিজাগারের অফিসটিতে 17টি পদ থাকলেও আছেন কেবলমাত্র ফার্ম ম্যানেজার। এই অফিসে কর্মকর্তা কিংবা কর্মচারী বলতে সবই এখন তিনি। আমার এখানে কোনো জনবল নাই, আমি একা, এবং যা আছে বিল্ডিংয়ে সবই ফাটা। রিয়ারিং বন্ধ, আপনার স্যাবলিং আছে, এই জিনিসটা বর্তমানে বন্ধ আছে। কিন্তু
অফিসাররা বলে যে দেব অর্থনৈতিক সংকটের কারণে আপনার টাকা পয়সা না থাকার কারণে এখনো দেয়নি। 1962 সালে ঈশ্বরদী পাবনা আঞ্চলিক মহাসড়কের পাশে হারুখালী মাঠ এলাকায় 107 বিঘা জমির ওপর গড়ে তোলা হয় ঈশ্বরদী রেশম বীজাগার। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। ঠাকুরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদ বা কাচারি জামে মসজিদের পুনর্নির্মাণ কাজে উদ্বোধন হয়েছে। সকালে অনলাইনে ভার্চুয়ালি যুক্ত হয়ে কাজের উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় সকলকে ঐক্যবদ্ধ হয়ে মসজিদটি নির্মাণ কাজ সম্পূর্ণ করতে বলেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকুরগাঁও জেলা বিএনপি সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, কেন্দ্রীয় জামে মসজিদ নির্মাণ কমিটির আহ্বায়ক ডক্টর আবু মোহাম্মদ খায়রুল কবির, মসজিদ নির্মাণ কমিটির কার্যনির্বাহী কমিটি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা খলিলুর রহমান। সিরাজগঞ্জের উল্লাপাড়া চর মোহনপুরে একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে 147 পিস ইয়াবা সহ 2 জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব 12। র্যাব জানায় গ্রেফতারকৃত আসামিরা হলেন সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানার চর মোহনপুর এলাকার পর্বত প্রামাণিকের ছেলে আলামিন ও কয়রা হোরপাড়া এলাকার খবিরুদ্দিনের ছেলে হাফিজুর। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে উল্লাপাড়া থানায় 2018 সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মানিকগঞ্জে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ব্যক্তিদের পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে। দুপুরে জেলা প্রশাসকের উদ্যোগে জেলা প্রশাসক ও কার্যালয়ের সম্মেলনের কক্ষে জুলাই গণ অভ্যুত্থানে গেজেটভুক্ত 5 জন শহীদ পরিবারের মাঝে 2 লাখ টাকা করে 10 লাখ টাকার চেক প্রদান করা হয়েছে। এরপর জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। এ সময় জেলা প্রশাসক ডক্টর মোনার হোসেন মোল্লা, পুলিশ সুপার মোসাম্মত ইয়াসমিন খাতুন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেদি হাসান সহ শহীদদের পরিবারের সদস্য, স্ত্রী, সন্তান ছাড়াও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ সিএনজি অটোরিকশা হালকা যান পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম জেলা নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ আলোচনা সভা গত রাতে নগরী লালদিঘি সিটি কর্পোরেশন পাবলিক লাইব্রেরি হলরুমে হয়েছে। সভায় চট্টগ্রাম জেলা নির্বাহী কমিটির সভাপতি মোহাম্মদ ইউসুফ আলী সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকরামুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার সাদা হোসেন। এর সময় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাহ এবং মোহাম্মদ আলামিন সহ অন্যান্যরা। চীনের দেয়া 1000 শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল বরিশাল বিভাগে স্থাপনের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ ও মানববন্ধন হয়েছে। নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে বরিশালের সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন সমূহ বরিশালের স্থায়ী বাসিন্দা। এ সময় উপস্থিত ছিল স্বেচ্ছাসেবী সংগঠন ও এএসএনডিসি উপদেষ্টা শাহজাদা হীরা, সংগঠনের সভাপতি জুনায়েদ আহমেদ ডালিম ও মিডিয়া কর্মী পারভেজ রাসেল সহ বরিশালের স্থায়ী বাসিন্দা ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। সালুকাঠি নর্থ সিটিতে চীনা কর্তৃক হাসপাতাল নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকাল 10:30টায় নর্থ সিটি চায়না মাঠ সংলগ্ন চীনা কবরস্থানের পাশে মানববন্ধনের আয়োজন করে উপজেলা স্বাস্থ্য সেবা সুবিধা বঞ্চিত জনগণ ও সকল পেশার মানুষ চীন দেশ কর্তৃক বাংলাদেশ 3টি চীন বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছে। সেই হাসপাতাল দক্ষিণ অঞ্চলের বরিশাল বিভাগে নির্মাণের দাবি উঠে। ঢাকা বরিশাল মহাসড়কে ঝালকাঠি জেলার নর্থ সিটি উপজেলা দপ্তবিয়াতে নির্মাণের দাবি জানানো হয় মানববন্ধন করে। নাটোরে বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলা আসামি মেহেদি হাসানকে যাবজ্জীবন কারাদণ্ড 1 লক্ষ টাকা জরিমানা করেছে আদালত। দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এর রায় ঘোষণা করেন। মামলার শুনানি শেষে বিচারক মোহাম্মদ আব্দুর রহিম আসামি মেহেদি হাসানকে দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করে রেজাল্ট করে। নাটোর জজ কোর্টে এপিপি আব্দুল কাদের রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করা হয়েছে। তিনি বলেন বিচারক তার রায় উল্লেখ করেছেন জরিমানার 1 লক্ষ টাকা ভিকটিম পাবে। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা সংগ্রামপুর ইউনিয়নে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, মিথ্যা অপপ্রচার, নামধারী অসৎ ব্যক্তিদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একাংশ। সংগ্রামপুর ইউনিয়নে বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগ্রামপুর ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি, উপজেলা বিএনপি সাবেক সহসভাপতি মোহাম্মদ মাহবুবুর খান পালন এবং সংগ্রামপুর ইউনিয়ন বিএনপি সাবেক সহসভাপতি ইমরান হাসান তোতা, বাংলাদেশ জাতীয়তাবাদী সৎ সংগঠনের সভাপতি হাজী আসগর আলী সহ ইউনিয়ন বিএনপি সাবেক নেতা কর্মীরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে গণসংযোগ সপ্তাহ পালিত হচ্ছে। দুপুরে নগরীর রেলগেট এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন স্থানীয় নেতাকর্মীরা। এ সময় তারা বলেন, গণসংযোগের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছেন তারা। মানুষ বুঝতে পারছে জামায়াত ইসলামের নেতৃত্বে একটি কল্যাণ ও মানবিক সমাজ গঠন সম্ভব। দাওয়াতি অভিযানকালে অনেকে জামায়াত ইসলামের সহযোগী সদস্য ফরম পূরণ করছেন। এদিন দাওয়াতি অভিযানে উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি বুলবুল আহমেদ। সিরাজগঞ্জের চৌহালিতে আইন শৃঙ্খলা কমিটি সভা হয়েছে। সকাল উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন চৌহালি অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোহাম্মদ সাব্বির আহমেদ সিফাত, ওসি মোহাম্মদ শাখাওয়াত হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ হিকমত আলী, বিভিন্ন উন্নয়নীয় বক্তারা বক্তব্য রাখেন। নাটোরের সিংড়া পৌর শহরের সৌন্দর্য রক্ষায় ব্যানার ফেস্টুন অপসারণের মাধ্যমে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা শুরু করেছে সিংড়া পৌর প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার মোসারুল ইসলাম। পশমবার বিকাল থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত সিংড়া পৌরসভা উপজেলা চত্বর থেকে বাস স্ট্যান্ড হয়ে চলন বিল গেট পর্যন্ত এই কার্যক্রম পরিচালনা করা হয়। ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ রেলওয়ে স্টেশনের ঐক্যবদ্ধ আশুগঞ্জে ব্যানারে 2 ঘণ্টা ব্যাপী মানববন্ধন প্রতিবাদ সমাবেশ করেছে। আশুগঞ্জে বিভিন্ন শ্রেণী পেশা সাধারণ মানুষ বি গ্রেডের সেবা নিশ্চিত করা সহ অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করার দাবিতে তারা কর্মসূচি পালন করেন। সকাল 9টা থেকে 11টা পর্যন্ত স্টেশনে 1 নং প্ল্যাটফর্মে কর্মসূচি পালিত হয়। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আশুগঞ্জ রেলওয়ে স্টেশন বি গ্রেড থেকে ডি গ্রেডে নামিয়ে নিয়ে আসা এবং সুযোগ সুবিধা পাচ্ছে না যাত্রীরা। পাশাপাশি স্টেশনে যাত্রীদের কোনো নিরাপত্তা না থাকা যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সহ প্রতিবন্ধী সহায়ক উপকরণ ও পুরস্কার বিতরণ হয়েছে। সকালে শহরে আসমাতুন্নেসা বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক বিশ্ববিদ্যালয় অনুষ্ঠানে জেলা প্রশাসকের পক্ষে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার রুমানা আক্তার। জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আল মাহমুদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা গায়ত্রী দেবনাথ, ডক্টর রাশিদুল কবির, আসমাতুন্নেসা বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক বিশ্ববিদ্যালয় প্রধান শিক্ষক শামীমা শিকদার সহ আরো অনেকে। বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের বিশেষ চাহিদা সম্পন্নদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে হুইলচেয়ার বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। এই সময় জেলা প্রশাসক কর্মকর্তাগণ, জেলা সমাজসেবা কর্মকর্তাগণ ও বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এ সময় জেলা প্রশাসক বিত্তবানদেরকে এগিয়ে আসার আহ্বান জানান। যাদের সামর্থ্য আছে তাদেরকেও কুড়িগ্রামে 18তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন উপলক্ষে গোষ্ঠী আলোচনা সভা হয়েছে। সকালে জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হওয়া আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান। এ সময় সমাজসেবা কার্যালয় কুষ্টিয়া উপপরিচালক আব্দুল লতিফ শেখ, সরকারি পরিচালক মুরাদ হোসেন সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মেহেরপুর বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনে কক্ষ অটিজম সচেতনতা বিষয়ে আলোচনা সভা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনা, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আসাদুল ইসলাম সহ সরকারি কর্মকর্তা কর্মচারী ও সমাজসেবা কার্যালয়ের অধীনে বিভিন্ন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষিত শিক্ষার্থীরা র্যালিতে অংশগ্রহণ করেন। দিনাজপুরে ফুলবাড়িতে থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে পার্শ্ববর্তী দেশ ভারতে যাওয়ার সময় স্বামী স্ত্রীকে আটক করা হয়েছে। ফুলবাড়ি 29 বিজেপি আওতাধীন জলপাইতলি বিওপি সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় আটক করে থানায় সোপর্দ হন জলপাইতলি বিওপি ক্যাম্পে দায়িত্বরত হাবিলদার। থানা ওসি AKM খন্দকার মহিবুল বলেন, আটককৃত রানগা জেলার অবিনাশ চন্দ্র ও তার স্ত্রী জয়ন্তী রানীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
নড়াইলে বাংলা নববর্ষ বর্ণোৎসবে কৃষককে সংবর্ধনা দেওয়া হচ্ছে। শিশু কিশোর বিকাশ ও সাংস্কৃতিক সংগঠন নন্দন কাননের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। নড়াইল পৌরসভার ধোপা খোলা এলাকায় নন্দন কানন চত্বরে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। বর্ষবরণের গানের পাশাপাশি আলোচনা সভা হয়। অনুষ্ঠানে ৬ জন কৃষককে সংবর্ধনা দেওয়া হয়। প্রতিজন কৃষককে একটি নতুন গামছা, একটি কাঁচি ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঝিনাইদহের মহেশপুরে মানব পাচার প্রতিরোধ সংক্রান্ত বিশ্ব সচেতনতা উত্থাপনের বিষয়ে সিটিসির সাথে ইন্টারেক্টিভ কথোপকথন সভা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে সভা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরা, মহেশপুর থানা অফিসার ইনচার্জ ফয়েজ উদ্দিন মৃধা, রূপান্তরের প্রজেক্ট কোঅর্ডিনেটর রবিউল ইসলাম এবং কমিউনিটি ফ্যাসিলিটেটর অন্যান্য বিশ্বাস সহ অন্যান্য উপস্থিত ছিলেন। সংবাদ শেষ করব হাওড়ের অস্থায়ী গ্রামের খবর দিয়ে। সুনামগঞ্জের হাওড়ে শুরু হয়েছে ধান কাটা। বড় মৌসুমে ধান কাটতে প্রায় 50 বছর ধরে হাওড়ে জমি বর্গা চাষ করতে আসে কৃষকরা। প্রতি বছর কৃষাণীদের আগমনে হাওড়ের পাড়ে 15টি পরিবারের সমন্বয়ে গড়ে ওঠে দৃষ্টিনন্দন অস্থায়ী গ্রাম। গ্রামটিতে বছরে প্রায় 8 মাস দুর্ভোগকে সঙ্গী করে বসবাস করেন বর্গা চাষিরা। দুর্ভোগ লাঘবে 2টি পাকা বাড়ি, সৌরবিদ্যুতের সুবিধা সহ পাকা রাস্তার দাবি ভুক্তভোগীদের। প্রতিনিধি আবু হানিফের রিপোর্ট জানাচ্ছেন ইলিয়াস কমল। সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের দেখার হাওরের পাড়ে গড়ে ওঠা কলাবাড়ি নামের অস্থায়ী গ্রামটি যেন প্রাচীন যুগের এক নিদর্শন, যেখানে নেই আধুনিকতার কোনো ছোঁয়া। বাঁশ ও ছন দিয়ে তৈরি ঘরগুলো যেন শিল্পীর তুলিতে আঁকা ছবি। দৃষ্টিনন্দন হলেও দুর্ভোগের শেষ নেই এই গ্রামের মানুষের। বিদ্যুতের আলো না থাকায় এখনও আদিম যুগের মানুষের মতো হারিকেন ব্যবহার করেন তারা। বজ্রপাত ও কালবৈশাখী ঝড়ে জীবনের ঝুঁকি থাকলেও নেই নিরাপদ কোনো আশ্রয়স্থল। ওরা খুব কষ্টের মধ্যে আছে। খেত কৃষ্টি করছে, আদ্যাবাগি আজ্ঞা করছে। আজকের রাত্রে গত রাত্রে বৃষ্টি ফাতরে সম্পূর্ণ লয়ে গেছে গা। তুফানে বয় পাই তো কালকে রাত জেনে মোর মুখে বাস মিটার তো আমরা কোনো আশা ভরসা নেই। আমরা বাচ্চা কাচ্চা দেখবো কিনা দেখবো। সারা বছরের অন্য জোগাতে এইভাবেই গত 50 বছর ধরে সন্তানাদি বাড়িতে রেখে জীবনের ঝুঁকি নিয়ে হাওরের বুকে বসবাস করে আসছে 15টি পরিবার। প্রতি বছরের কার্তিক মাসে দল বেঁধে কৃষকরা এসে বোরো ধান উৎপাদনের লক্ষ্যে কাজ শুরু করে। বৈশাখ মাসে ধান কাটা ও মারাই শেষে সারা বছরের খাদ্য যোগান দিয়ে আপন নিরে ফিরে চলে তারা। চলতি বছর শিলাবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানালেন ভুক্তভোগীরা। আমরা এখানে খাতিমার যাব তাই আইয়া কৃষি কাজ করি, ফরার জমি কেউ আনি 3 মন 4 মন চুকে কেউ আদ্যাবাগি করি। আমরা ধান ঠেকানোর মাঝে কোনো ক্ষেত্র আছে 4 আনা রয়েছে 12 আনা গেছে কি। সরকারে যদি আমরা একটু সাহায্য করতে তো আমরা ভালো একটু চলতাম পারি। কলাবাড়ি নামের এই গ্রামের কৃষকদের প্রয়োজনে পানি সংরক্ষণের জন্য বাঁধ ও সড়ক সংস্কার করলে অন্য কৃষকরা উপকৃত হবেন বলে মনে করেন স্থানীয় জনপ্রতিনিধিরা। পানি সংরক্ষণের লাগি জাঙ্গালের দরকার, বাঁধের দরকার, কিন্তু আমরা ওই পর্যাপ্ত বরাদ্দ হয় না, এই বাঁধ বানতে পারি না। আবার ওই যে বৈশাখ মাস হয়েছে, এখন এই হাওরের ধান উঠাইতে মানুষের অনেক অনেক হিমশিম খায়, অনেক কষ্ট হয়। যে ওই শুধুমাত্র রাস্তার লাগে উন্নত করা যেত, তাইলে কৃষকরা অনেক লাভবান হইত। ইলিয়াস কমল, মাই টিভি।